দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের শুরুতে উপস্থিত রয়েছেন অনলাইন নিউজ পোর্টাল অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আপনি বাজার পরিস্থিতি জানছিলেন, এখানে একটা ওঠানামা রয়েছে দিনের শুরু থেকে এখন পর্যন্ত। ওভারঅল গত কয়েক সপ্তাহের প্যাটার্ন যদি আমি জানতে চাই, আপনার দৃষ্টিতে কেমন রয়েছে পুঁজিবাজার অবস্থান? গত কয়েক সপ্তাহের প্যাটার্ন যদি ধরেন তাহলে খুব আশাব্যঞ্জক না। আপনি তো দেখেছেন লেনদেন কমতে কমতে কিন্তু আবার 500 কোটি টাকার কাছে চলে এসেছে। অথচ জানুয়ারি মাসেও কিন্তু আমরা লেনদেন দেখেছিলাম প্রায় 700-800 কোটি টাকার মতো। তো সেসব বিবেচনায় বলতে হবে যে আসলে বাজার যতটুকু গতিশীল হওয়ার কথা ছিল, যতটুকু প্রত্যাশা মানুষের ছিল, সেই প্রত্যাশার সাথে বর্তমান বাজার চিত্রটা আসলে সামঞ্জস্যপূর্ণ না। এবং এই সময়ে সাধারণত একটা মুভমেন্ট থাকে ব্যাংক, লিজিং এবং ইন্স্যুরেন্স কেন্দ্রিক, যেহেতু তাদের আপনার ক্লোজিং হয়েছে ডিসেম্বরে। এরা এই কোম্পানিগুলো এখন লভ্যাংশ দিচ্ছে পর্যায়ক্রমে, আগামী মাস পর্যন্ত হয়তো লভ্যাংশ আমরা দেখব। কিন্তু দেখা গেছে যে যেসব কোম্পানির লভ্যাংশ এসছে, কোনোটির হয়তো লভ্যাংশ আগের বছরের চেয়ে কম, কোনোটির আবার ইপিএস গত বছরের চেয়ে অনেক অনেক কম। সব মিলিয়ে আসলে মানুষ এখন এইসব শেয়ারকে নিয়ে আরেকটু বেশি অবজারভেশন থাকতে চাচ্ছেন, যে দেখে নিয়ে শেষ পর্যন্ত কার কেমন ফলাফল আসে। এবং যেহেতু ব্যাংকিং সেক্টর নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা, নানা সমস্যার কথা পত্রপত্রিকায় আসছে, সব কিছু মিলিয়ে মানুষ অবজার্ভ করছে। আমার ধারণা যে এই মাসটি হয়তো একটু এরকম থাকবে, নেক্সট মান্থে হয়তো আমরা একটুখানি গতি এই বাজারে দেখব। তবে গতি দেখা দরকার। আপনি জানেন যে নানাভাবে আমরা বলছি যে বাজারে যদি আসলে লেনদেনের পরিমাণটা না বাড়ে, এই পরিমাণ লেনদেন হয়, তাহলে ব্রোকার হাউস থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জ কারোর জন্য কিন্তু ভায়াবল না। আজকে একটি পত্রিকা সংবাদ এসেছে, সেটি হলো যে ঢাকা স্টক এক্সচেঞ্জের আয় প্রতি বছরই কমছে গত 5 বছর ধরে। ব্রোকার হাউসের যদি আপনি খবর নেন, মোটামুটি 2017 সালটা একটু ব্যতিক্রম ছিল, আগে পরে কিন্তু একই রকম চিত্র। অনেকেরই কিন্তু আসলে যে অ্যানুয়াল যে অপারেটিং কস্ট, সেই কস্ট পর্যন্ত উঠে নাই। তো এইভাবে যদি হয় প্রতিষ্ঠানগুলোর পক্ষে কিন্তু সার্ভাইভ করা মুশকিল। তো সুতরাং আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানগুলোর স্বার্থে বাজারকে আমাদের অর্থনীতিতে যাতে আরো বেশি অবদান রাখতে পারে সেরকম করে তৈরি করার স্বার্থে এই বাজারের গতিশীলতা বাড়াতে হবে, বাজারের ব্যাপ্তি বাড়াতে হবে এবং বাজারে যাতে লেনদেন আরো বাড়ে সেই জায়গাগুলো দেখতে হবে, কোথায় কোথায় ফাইন টিউনিং করতে হবে, সমস্যা কোথায় আছে সেগুলোকে দূর করা। ফাঁকে আমি একটা জিনিস বলতে চাই, আপনি জানেন যে 2010 সালে ধসের পরে দীর্ঘদিন কিন্তু ব্রোকার হাউসের ব্রাঞ্চের অনুমোদন দেওয়া বন্ধ ছিল। মাঝখানে 4-5টি প্রতিষ্ঠানের একটি করে ব্রাঞ্চ অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু এরপরে আবার বন্ধ করা হয়েছে। এটি অতি রক্ষণশীল একটি মনোভাব থেকে করা হয়েছে। আমি বলবো না বিএসসি খুব মানে খারাপ উদ্দেশ্য থেকে করেছে। তারা ভেবেছে যে সারা দেশের বিনিয়োগকারীদের একটি অংশ এখন আসলে এই বাজার সম্পর্কে ততটা সচেতন না। সুতরাং যদি রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় লোকজন সম্পৃক্ত হয়, তাহলে হয়তো তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আমাদের এই জায়গায় বক্তব্য হচ্ছে যে গত 4 বছর ধরে তো বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে সারা দেশে। যে সব জেলায় এই কার্যক্রমটা চালানো হয়েছে সেসব জেলায় অন্তত দেওয়া হোক, ঢাকা চট্টগ্রাম শহরে অন্তত দেওয়া হোক। এখানে তো লোকজন শিক্ষিত সচেতন, অনেকগুলো ব্রাঞ্চ আছে, কিন্তু দেখা গেল কোনো প্রতিষ্ঠানে হয়তো 5টি ব্রাঞ্চ, আবার একটি ব্যাংক বেসড ব্রোকার হাউস তার হয়তো মাত্র 1টি ব্রাঞ্চ। তাহলে একটি অসম অবস্থারও তৈরি হচ্ছে। সুতরাং বড় জেলা শহর, এরকম ঢাকা শহর, এসব জায়গায় কিংবা এক্সটেনশন অফিস বর্তমানে যে লিমিটেশন আছে সেটা একটু বাড়িয়ে 15 কিলোমিটার 20 কিলোমিটার করা হোক, তাহলেও তো মতিঝিলে অফিস রেখেও মানুষ এক্সটেনশন অফিসটা উত্তরায় করতে পারে, গুলশানে করতে পারে, তাই না? তো এইভাবে যদি একটু নেটওয়ার্ক বাড়াতে না দেওয়া হয় তাহলে নতুন বিনিয়োগকারী তো আসবে না। আমরা যে বলছি পুঁজিবাজার আসলে মানুষের যে অলস সঞ্চয় পড়ে থাকে, সেই সঞ্চয়গুলোকে পুঁজিবাজারের মাধ্যমে চ্যানেলাইজ করে একটা জাতীয় মূলধনে রূপান্তরিত হবে, সেখান থেকে শিল্পায়নে অর্থায়ন করবে। এখন যদি আপনি বিচ্ছিন্নভাবে একটা নওগাঁর একটা লোক যদি বিনিয়োগ না করতে পারে, একটি পঞ্চগড়ের লোক যদি বিনিয়োগ না করতে পারে, তাহলে তার সঞ্চয়কে তো আমি পুঁজিবাজারে আনতে পারছি না এবং সেই সঞ্চয়কে কিন্তু বিনিয়োগে জাতীয় বিনিয়োগ বা জাতীয় মূলধনে রূপান্তর করতে পারছি না। সুতরাং এই স্বার্থ হলেও করতে হবে। তবে আমরাও এটা মনে করি যে সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, সেই কারণে মনিটরিংটা বাড়াতে হবে এবং ব্রোকার হাউসগুলোকে শর্ত দিতে হবে, তোমার এখানে যেসব বিনিয়োগকারী অ্যাকাউন্ট খুলবে তাদের জন্য মিনিমাম একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেয়ার বাজার সম্পর্কে থাকে। যাদের সেই প্রোগ্রামটি থাকবে তারাই শুধুমাত্র অ্যাকাউন্টটা খুলতে পারবে। এইভাবে একটা নীতিমালা করে কিন্তু ব্রাঞ্চের অনুমোদন আবার দেওয়া যেতে পারে। আচ্ছা, যেভাবে আমি একটু আসতে চাই যে এই যে আমাদের অর্থনৈতিক অন্যান্য সুযোগগুলোর সাথে পুঁজিবাজার নিয়ে অনেকদিনই আমরা আলোচনা করি, আসলে সেইভাবে আমরা কেন এগোতে পারছি না, বিভিন্ন সমস্যা ঘুরে ফিরে একই জায়গায় আসছি, হয়তোবা সাময়িক লেনদেনটা বাড়ছে আবার সেই ঘুরে ফিরে একই জায়গায় যাচ্ছে। এবং সেই সাথে সাথে আরো কিছু বিষয় আমরা দেখছি যে দুর্বল মৌলভিত্তিক শেয়ারগুলোর উত্থান, বিএসসিসির তাদেরকে রাষ্ট্রে ধরার চেষ্টা বা যে ধরনের চেষ্টা, সেই চেষ্টাগুলো নিয়েও যথেষ্ট মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাম্প্রতিক সময় আপনি দেখেছেন। এই জায়গাগুলো আপনি কিভাবে দেখেন?
না, বাজার বড় না হওয়ার একটি অন্যতম বড় কারণ হচ্ছে বাজারে বড় করার মতো যেরকম কোম্পানি আসা দরকার, যে কোম্পানিগুলো বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করবে, দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থার জন্ম দেবে, সেই ধরনের কোম্পানি কিন্তু আমরা দেখছি না। সে গ্রামীণ ফোনের পরে আর কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি কিন্তু বাজারে আসে নাই, অথচ এই দেশে শতাধিক মাল্টি ন্যাশনাল কোম্পানি কিন্তু চুটিয়ে ব্যবসা করছে, বিপুল পরিমাণ মুনাফা তারা কিন্তু রিপ্যাট্রিয়েট করছে, দেশে মূল দেশে নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা মনে করি যে এই ধরনের কোম্পানিগুলোকে কিভাবে পুঁজিবাজারে নিয়ে আসা যায়, তাদেরকে আরও দরকার পড়লে প্রণোদনা বাড়িয়ে দিয়ে, যে 3 বছরের মধ্যে আসলে তোমরা এই ধরনের প্রণোদনা পাবা, যদি 3 বছরের মধ্যে না আসো তাহলে আবার আপনার এক ধরনের ফাইন করার মতো করে একটু বাড়তি কর আরোপ করার মাধ্যমে হলো এক ধরনের পরিবেশ তৈরি, তাদেরকে বাধ্য করা। যদি স্বেচ্ছায় কেউ আসতে না চায়, আমরা কাউকে বাধ্য করার পক্ষপাতী না, স্বেচ্ছায় তাদেরকে আগে সুযোগ দিতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, তাতেও যদি কাজ না হয় তাহলে আইনি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলে দিয়ে আনতে হবে। ম্যাট লাইফ যদি ইন্ডিয়াতে তালিকাভুক্ত হতে পারে, স্ট্যান্ডার্ড চার্টার্ড বা ইউনিলিভার যদি ওখানে হিন্দুস্তান লিভার নাকি তালিকাভুক্ত হতে পারে, তাহলে বাংলাদেশে কেন হতে পারবে না? এই পাশাপাশি দুটি দেশ, একই রকম ব্যবসা, একই রকম কনজিউমার, অথচ এখানে চুটিয়ে ব্যবসা করবে, সেই ব্যবসার ভাগ আমাদের দেশের জনগণ ভাবে পাবে না, আর ওখানে ঠিকই সরকার এনশিওর করবে যে ডিস্ট্রিবিউশনের। সুতরাং আমরা মনে করি যে আমাদেরও সময় এসছে এই ধরনের কোম্পানিগুলোকে নিয়ে আসার। এই ধরনের কোম্পানি যদি আসে, আপনি গ্রামীণের সময় আপনার মনে আছে কয়েক লাখ নতুন বিউ অ্যাকাউন্ট খোলা হয়েছে, প্রচুর নতুন বিনিয়োগকারী এসেছিলেন। সুতরাং এক ইউনিলিভার যদি আসে, এক রবি যদি আসে, কিংবা এই ধরনের আরও 2-4টি কোম্পানি যদি আসে, তাহলে আমার মনে হয় যে বাজারে বিপুল সংখ্যক বিনিয়োগকারী আসবেন, বিদেশি বিনিয়োগকারী আসবেন। এখন যে বিদেশি বড় বিনিয়োগকারী আসে না, তারা তো আসলে বিনিয়োগ করবেন কোথায়? বাজারে আপনি হাতে গোনা কিছু কোম্পানি বাদ দিলে তো সেই কোম্পানি তো নাই, ভালো শেয়ার তো নাই। যে শেয়ারগুলো আমরা দেখছি বেশিরভাগই পারফরমেন্স ভালো না। অনেক কোম্পানির উদ্যোক্তার বিরুদ্ধে বাজারে সরাসরি সম্পৃক্ত হয়ে যাওয়ার অভিযোগ আছে, ইনসাইডার ট্রেডিং এর অভিযোগ আছে, এমন একটি তাদের অ্যাকাউন্টস নিয়ে স্বচ্ছতার ঘাটতি আছে বলা হয়, এমন একটি অবস্থায় কিন্তু এই বাজার বড় হওয়ার খুব বেশি সুযোগ নেই। সুতরাং আমাদেরকে নানা ধরনের উদ্যোগ নিয়ে বাজারকে বড় করতে হবে, এবং সরকারের যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সহ আদার্স যে পরিকল্পনাগুলো আছে, সেই পরিকল্পনাগুলোর সাথে আমাদের পুঁজিবাজারকে ট্র্যাক করতে হবে। বড় বড় অবকাঠামো নির্মাণে এই পুঁজিবাজার কিভাবে অর্থ সংস্থান করতে পারে, বন্ডের মাধ্যমে হোক, সিকিউরিটাইজেশনের মাধ্যমে হোক, সেগুলো যদি করা হয় তাহলে কিন্তু নানা মাত্রা যোগ হবে। এবং পাশাপাশি আমরা বলছি যে শুধুমাত্র ইকুইটি নির্ভর না থেকে বন্ড মার্কেট, এখানে ডেরিভেটিভস, আরও যেসব প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে চালু করতে হবে। যদি চালু করা যায় তাহলে একটা বৈচিত্র্য আসবে, বিনিয়োগের নানা ধরনের বিকল্প তৈরি হবে। যখন ইকুইটি মার্কেট খারাপ যাবে, মানুষ টাকা তুলে নিয়ে বন্ড মার্কেটে বিনিয়োগ করতে পারবে। আবার যখন মনে হবে যে ইকুইটি মার্কেটটা সম্ভাবনাময়, তখন বন্ড মার্কেটে ফিরতে হবে। এই ধরনের ফ্লেক্সিবিলিটি যখন থাকবে, তখন মানুষের কিন্তু বাজারে আগ্রহ বাড়বে। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পরে সবার আলোচনায় ফিরছি। দর্শক, নিজে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অনলাইন নিউজ পোর্টাল অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমানের সঙ্গে। আমরা তার সাথে আলোচনায় ফিরব। কিছু দর্শক রয়েছেন, তাদেরকে সুযোগ দিতে চাই, নাম বলে দ্রুত প্রশ্নটি করবেন। হ্যালো। হ্যালো, জি শুনছি। আমরা এক বদ বাজার কথা শুনে আসতেছি যে ভালো কোম্পানি শেয়ার নাই, ইত্যাদি ইত্যাদি। ভালো কোম্পানি শেয়ার আন্ডার ভ্যালু হয়ে গেছে, বিদেশিরা কত শেয়ার কিনতে চায়, কিনুক না, কত টাকা ইনভেস্ট করতে পারে, আন্ডার ভ্যালু হয়ে গেছে শেয়ার। আমরা বলে যে ভালো কোম্পানি শেয়ার নাই, সেই জন্য মার্কেট ভালো হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। উনি যে প্রশ্নটি করছেন যে অনেক ভালো শেয়ার নাকি আন্ডারভ্যালুড হয়ে আসছে, বিদেশিরা কিনতে চাচ্ছে, এটা তো আসলে যার যার পারসেপশন ব্যাপার। তবে এটা আমরা খুব বিশ্বাস করি, বিদেশিরা যদি যৌক্তিক মনে করেন তাহলে কিন্তু যে কোনো আন্ডারভ্যালুড বা যৌক্তিক শেয়ার মূল্য যদি থাকে, সেই শেয়ারে অবশ্যই বিনিয়োগ করবেন। যদি তারা মনে করে এই শেয়ারে বিনিয়োগ করলে রিটার্ন ভালো আসবে। একটু আগে যেটা বলছিলাম, শুধুমাত্র শেয়ারের দাম কম থাকলে সেটাকে আকর্ষণীয় বিদেশিরা মনে করেন না। তাদের কর্পোরেট গভর্নেন্স কিরকম, তার উদ্যোক্তাদের পরিচিতি কিরকম, গত কয়েক বছরের ধারাবাহিকতা আছে কিনা, এইগুলো কিন্তু বিবেচনা করেন। এখন একটি কোম্পানি আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে খুব ভালো, কিন্তু আমরা দেখেছি গত 5-7 বছরে তার কোনো ধারাবাহিকতা নাই, সেই জায়গায় কিন্তু বিদেশি বিনিয়োগ করা যাবে না। কারণ তারা আগে চিন্তা করে আমার পুঁজি রক্ষা করতে হবে, তারপরে আমার রিটার্ন। আমাদের এখানে যেটা হয় যে আমরা সব কিছু বেচা বিক্রি করে দিয়ে হলো একটা গেমলিং শেয়ার, যেগুলোকে মনে হয় ছক্কা না হয় মক্কা, এরকম একটি অবস্থা। 3-4 বছর যাবত কোনো পারফরমেন্স নাই, ডিভিডেন্ড নাই, অথচ দাম বেড়ে যাচ্ছে, সেখানে হুড়মুড় করে পাবলিক ঢুকে যায়, বিনিয়োগ করেন। বিদেশিরা কিন্তু সেরকম করে বিনিয়োগ করে না, তারা অনেক ক্যালকুলেটিভ, অনেক বেশি রিসার্চ ওরিয়েন্টেড, এবং তারা যেসব ব্রোকার হাউজের মাধ্যমে বিজ্ঞাপন এই বিনিয়োগটা করেন, আপনারা জানেন যে বড় বড় ব্যাংক বেসড প্রতিষ্ঠান বা ইন্স্যুরেন্স লিজিং কোম্পানি বেসড প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো নিজস্ব কিন্তু রিসার্চ উইং আছে, সেই উইং এর মাধ্যমে রিসার্চ করে তারা 4টা 5টা 10টা স্ক্রিপ্ট হয়তো দীর্ঘমেয়াদে প্রস্তাব করেন যে এইগুলা লং টার্মে বিনিয়োগ করলে ভালো হবে, এবং সেভাবে তারা কিন্তু বিনিয়োগ করেন। সুতরাং তাদের নিজস্ব জাজমেন্ট নিশ্চয়ই আছে। কিন্তু আমরা এইসব বড় বড় প্রতিষ্ঠান যারা বিদেশি বিনিয়োগকারীদের হয়ে কাজ করেন বাংলাদেশে, তাদের সাথে কথা বলে জেনেছি, তারা মনে করেন যে বিদেশি বিনিয়োগকারীদের আসলে খুব বেশি চয়েজের
কাজের জায়গা বাংলাদেশে নেই, যেহেতু ওইরকম স্বচ্ছ, ওইরকম ভালো ফান্ডামেন্টালি এবং দীর্ঘদিন ধরে একই রকম ধারাবাহিক গ্রোথ আছে, পারফরমেন্স ভালো আছে, পে আউট ডিভিডেন্ড পে আউট রেশিও ভালো, সেরকম কোম্পানির সংখ্যা খুব বেশি নাই। আমরা মনে করি এই ধরনের কোম্পানির সংখ্যা বাড়ানো দরকার। আমি একটু আসতে চাই যে এই যে তালিকাভুক্ত যে প্রসেসটা আমরা দেখছি যে হ্যাঁ আইপিও একটি চলমান প্রক্রিয়া, এটিকে অব্যাহত রাখতেই হবে, কিন্তু কোয়ালিটি আসছে কিনা বা বাজারে আসছে, আবার ওটিসির মতো আমরা কাহিনীও দেখছি, আসছেন টাকা উত্তোলন করছেন, একসময় হারিয়ে যাচ্ছেন, কোনো জবাবদিহিতে নাই। এই জায়গাগুলো আসলে আমরা প্রতিরোধ কতটুকু করতে পারছি? না, এই জায়গাটি বোধহয় আমরা খুব বেশি প্রতিরোধ করতে পারছি না। আমি কয়েকটি উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। প্রথম কথা হচ্ছে যে আপনি পুঁজিবাজারে, আমরা তো এখন বলছি যে ডিসক্লোজার বেসড, ঠিক আছে, মেরিট বেসড না, মানে কাগজপত্রে কি আছে সেগুলো দেখে বিএসইসি অনুমতি দিচ্ছে। ওখানে যদি ধরেন আপনার অডিটর কোনো রকম কারসাজি করে অ্যাকাউন্ট স্ট্যাম্পারিং করে প্রফিট দেখায়, বাড়িয়ে দেখায়, এসএসসির তো কিছু করার নেই, যেহেতু ফিল্ড ভিজিট তারা করছে না, মেরিট করছে না। এটি হয়তো আপাত দৃষ্টিতে এসএসসির একটি বক্তব্য হতে পারে, এবং এই বক্তব্য হলে আমাদের কিছু বলার নাই, কিন্তু কিছু কিছু জায়গায় তো আমাদের আসলে আমার মনে দেখা দরকার। অ্যাটলিস্ট কিছু জায়গায় প্রমাণ করার জায়গা আছে। আমরা যদি দেখি যে একটি গ্রুপ অফ কোম্পানি যাদের তিনটি কোম্পানির নানা ধরনের কেলেঙ্কারি আছে, একটি কোম্পানি এসএসসির বিরুদ্ধে খুদ রাইট শেয়ার নিয়ে জালিয়াতি করেছিল, ধরা পড়ার পর এসএসসির বিরুদ্ধে মামলা করে বছরের পর বছর মামলা চলেছে এবং বিনিয়োগকারীরা কোনো ডিভিডেন্ড পায় নাই। তাদের আরো কোম্পানির বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, সেই কোম্পানির একটা আইপিও কিন্তু বাজারে এসছে। আমাদের এত উদ্যোক্তা থাকতে তাদেরকেই কেন আগে আইপিওটা দিতে হবে? অভিযোগ রয়েছে কেন পরীক্ষিত, তাই না? যে আসে নাই সে তো ভালো করতে পারে, খারাপও করতে পারে, কিন্তু যে এসে প্রমাণ করেছে সে খারাপ, আমি কেন ঝুঁকি নেব? কিংবা ধরেন আপনি একটি টেক্সটাইল কোম্পানি, যে কোম্পানির শেয়ার এখন ফেস ভ্যালু নিচ্ছে, তার বুক বিল্ডিং আসতে ছিল, হিউজ পরিমাণ প্লেসমেন্ট করেছিল, সেই কোম্পানি আবার একটা স্টিল কোম্পানি কিনে নিয়ে তারপর বাজারে এসছে, তো সেটির আইপিও আমরা কেন দিলাম? আবার এখন আমরা শুনছি যে একটি হোটেল 1200 কোটি টাকা এখানে তুলতে চায় পুঁজিবাজার থেকে, ওর পুরো প্রজেক্টের মূল্য ভ্যালুয়েশন 1200 কোটি টাকা হবে না। তাহলে আমরা কিভাবে সেগুলো অনুমোদন দিচ্ছি? পুঁজিবাজারে তালিকাচ্যুত হয়ে দুটি কোম্পানি ওটিসিতে আছে, একটি গ্রুপ অফ কোম্পানির, এবং একটি কোম্পানি এখনো তালিকাভুক্ত আছে মূল বোর্ডে, কিন্তু তারও নানা ধরনের সমালোচনা, কেলেঙ্কারি আছে, 500, 700, 2000% বোনাস দেওয়ার মতো ঘটনা আছে। সেই কোম্পানির উদ্যোক্তা আবার ক্যাপিটাল রেজ করেছে একটা ফার্মাসিউটিক্যালস নামে, সেই কোম্পানি হয়তো আগামীতে আমরা আইপিও দেখব। যদি এই ধরনের কোম্পানিগুলো বাজারে আসে, তাহলে সেই বাজারে বিনিয়োগকারীরা আস্থা কিভাবে রাখবেন, এই বাজার কিভাবে বড় হবে? সুতরাং আমরা মনে করি অনেক জনবল কম বিএসইসির, এটা মানতেই হবে, এবং তারা যে ডিসক্লোজার বেসডের কথা বলছেন সেটাও একটা বাস্তবতা, কিন্তু এর মধ্যেই যতটুকু সম্ভব যাচাই বাছাই কিন্তু আমাদের করতে হবে। যদি না করা হয়, বাজার কিন্তু আগামী দিনে আরো বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসবে, ওটিসি মার্কেটের কোম্পানির সংখ্যা আরো বাড়তে থাকবে। আর কিছু দর্শক রয়েছে, তাদের সুযোগ দিতে চাই। প্রিয় দর্শক, নাম্বারে প্রশ্ন করবেন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলছি, রফিকুল হোসেন। জি বলেন। হ্যালো, শেয়ার বাজার কি বাজিকরদের খেলা? উপদেষ্টা হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাবিবুর রহমান বলেছিলেন বহু আগে যে শেয়ার বাজার কি এটা বাজিকরদের খেলা। আমি বলতেছি যে ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ 10 টাকার নিচে আপনার অনেক শেয়ার আছে, যেমন ফ্যামিলি ট্যাক্স, অ্যাপোলো ইস্পাত, অন্যান্য শেয়ার ফ্যামিলির নিচে। এটা সিকিউরিটি এক্সচেঞ্জে কেন চেক আপ করে না? জি, ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্নের ছোট করে অ্যানসারটা যদি আপনি দেন। আসলে কোন শেয়ার ফেস ভ্যালু নিচে থাকবে না উপরে থাকবে, এটা তো এসএসসি কিছু করে না, এটা বাজার নির্ধারণ করবে। কিন্তু আমরা যেটুকু একটু আগে বলেছি যে একটি আইপিও দেওয়ার সময় যেন আরেকটু বেশি দায়িত্বশীল আচরণ এসএসসি করেন। এসএসসি অবশ্যই চেষ্টা করেন সর্বোচ্চ দায়িত্বটা পালন করার, যেহেতু তাদের জনবলের ঘাটতিও আছে, একটু আগে বললাম, কিন্তু তারপরে যেহেতু একটা বড় দায়িত্ব ওনারা নিয়েছেন, একটু অতিরিক্ত লোড নিয়ে হলেও সেই জায়গাগুলো চেক করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যেসব মার্চেন্ট ব্যাংক এই ধরনের কোম্পানি নিয়ে আসছে, তাদেরকে গ্রেডিং সিস্টেম অর্থাৎ দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসলে তাহলে এই ধরনের কোম্পানি, যে কোম্পানির কথা বলেছেন, বেশিরভাগ কোম্পানির কিন্তু উদ্যোক্তাদের গ্রহণযোগ্যতা নেই, এবং তারা কিন্তু কেউ কেউ প্রিমিয়ামে এসে আজকে এখন ফেস ভ্যালু নিচে চলে গেছে। আর দ্বিতীয়ত বিনিয়োগকারী ভাইদের প্রতি অনুরোধ, সব দায়িত্ব এসএসসি, সব দায়িত্ব ডিএসসি কিংবা মার্চেন্ট ব্যাংকের উপর ছেড়ে না দিয়ে একজন বিনিয়োগকারী হিসেবে আপনাকেও আইপিতে আবেদন করার সময় দেখতে হবে এইটার কোম্পানিটার পারফরমেন্স আসলে ভালো কিনা, আপনার যে এক্সপেকটেশন তার সাথে যায় কিনা, আপনি এখানে বিনিয়োগ করবেন কিনা। সেকেন্ডারি মার্কেটে আপনি যখন শেয়ার কিনবেন তখন আপনাকে যাচাই করতে হবে যে এই কোম্পানিটা ভালো পারফর্ম করছে কিনা, আমি এখানে শেয়ার টাকাটা রাখবো, কতটা ঝুঁকি আছে। এখন আমি যদি কোনো ঝুঁকি নিজে অ্যানালাইসিস না করে সমস্ত কিছু ছেড়ে দেই রেগুলেটরের উপর, তাহলে সেটি অন্যায় করা হবে, এবং সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কেউ যদি হয় সেই দায়িত্ব তো কেউ নিতে পারবে না।
এই জায়গাগুলো কিন্তু সচেতনতার কোনো বিকল্প নেই। যে অনেক দিন ধরে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত রয়েছেন, পুঁজিবাজারের সচেতনতার জন্য আপনি সক্রিয়ভাবে অনেকভাবেই কাজ করেন এবং সেই কাজের অংশ হিসেবে আমরা জানি যে আপনি প্রতি বছরই ক্যাপিটাল মার্কেট এক্সপো করে থাকেন এবং এবার চতুর্থ মেলা করতে যাচ্ছেন। সেই জায়গাটায় বিনিয়োগকারীদের সচেতনতা এবং এই যে বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করছেন সেই জায়গাগুলো আলোকপাত করার চেষ্টা করবেন। এবার কি থাকবে নতুনত্ব? আমরা আসলে এবারও যে কাজটি করব, আপনি জানেন যে নতুন সরকার এসছে, মন্ত্রী হিসেবে নতুন একজন এসছেন যিনি বেসরকারি খাতের লোক এবং যিনি অনেক বেশি চৌকস, অনেক বেশি মেধাবী এবং অনেক বেশি তারুণ্যে ভরপুর। আমরা মনে করি যে যদি উনি চান অনেক বেশি কাজ করতে পারবেন এবং আমাদের পুঁজিবাজারের চেহারাই চেঞ্জ করে দিতে পারবেন। যেসব সংস্কারের কথা বলছি, যেসব নতুন প্রোডাক্ট চালুর কথা বলছি এবং কিছু কিছু ইন্টেনশনের কথা উনি জানিয়েছেন, আর্থিক সেক্টরে উনি ভালো কিছু কাজ করতে চান। আমরা আসলে চাই এই এক্সপোকে উপলক্ষ করে এমন কিছু সেমিনারের আয়োজন করে যে সেমিনারের যে সুপারিশগুলো আসবে সেই সুপারিশগুলো যেন ওনার নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিতে পারি, তারা যেন সেগুলোকে বিবেচনায় নিলে কিছু কাজ করার ক্ষেত্রে সহায়তা পেতে পারেন। পাশাপাশি যারা বিনিয়োগকারী ভাই আছেন, বরাবরই আমরা সেই বিনিয়োগের কলা কৌশল থেকে শুরু করে নানা কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা অ্যাওয়ার করার চেষ্টা করি। আসলে হয় কি, একটা ঘটনা একটা উপলক্ষ থাকলে তাকে কেন্দ্র করে আপনি প্রচারণা চালাতে পারেন, মানুষের নজর কাটতে পারেন, তখন কিন্তু মানুষের নজর কাটলে তার ওই যে সচেতনতা বাড়বে। কোনো একটা ইস্যুজ না থাকলে হঠাৎ করে মানুষকে একটা বিষয়ে হয়তো মনোযোগ আকর্ষণ করা যায় না। তো আমরা এই এক্সপোটাকে কেন্দ্র করে আমরা চাই আসলে কত বেশি সংখ্যক বিনিয়োগকারীর কাছে মেসেজগুলো পৌঁছে দেওয়া যায় যে বিনিয়োগের জন্য পুঁজিবাজার একটি ভালো জায়গা, কিন্তু এখানে সচেতন হয়ে সতর্ক হয়ে জেনে শুনে বুঝে বিনিয়োগ করতে হবে, না হলে আবার ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা আছে। পাশাপাশি আমরা নীতি নির্ধারকদের বলতে চাই যে বিদেশি দানের উপরে নয়, ঋণের উপরে নয়, বরং আত্মশক্তিতে কিভাবে আরো সমৃদ্ধ হয়ে কাজ করতে পারি তার জন্য আমরা পুঁজিবাজারকে কাজে লাগাতে পারি। এখান থেকে বন্ড ইস্যুর মাধ্যমে, এখান থেকে ইকুইটি ইস্যুর মাধ্যমে আমরা টাকা সংস্থান করে বড় বড় যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করা যায় সেগুলো করা যেতে পারে। ইন্ডাস্ট্রির যে এক্সপানশন হচ্ছে, নতুন ইউনিট স্থাপন হচ্ছে, সেগুলো করা যেতে পারে। ফলে এখানে কর্মসংস্থান হবে, এখানে উৎপাদনশীলতা বাড়বে, আমাদের এক্সপোর্ট আর্নিং বাড়বে, সরকারের যে ট্যাক্স বাড়বে, ভ্যাট বাড়বে। সুতরাং আমরা এই ইস্যুগুলোকে আসলে সবসময় প্রায়োরিটি দিয়ে আসছি। এবার আসলে এই জায়গাতে আমাদের সমস্ত মনোযোগ নিবিদ্ধ থাকবে। আমরা প্রত্যাশা রাখবো আমাদের অন্যান্য অর্থনৈতিক সূচকগুলো যেমন এগিয়ে যাচ্ছে, পুঁজিবাজার কেন্দ্রিক যে আলোচনার মাধ্যমে এবং বিনিয়োগকারীদের সচেতনতার মাধ্যমে ইন্টারনেট সংস্থাকে আরো বেশি সক্রিয় করার মাধ্যমে আমরা এই জায়গাগুলো আরো ভালো দেখবো সামনের দিনে, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানাদিককরণ নিয়ে কথা বলছিলেন অনলাইন নিউজ পোর্টাল অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান। দর্শক, এবারে নিচে আরেকটা বিরতি, বেলা 1:30 আবার ফিরবে 21 বিজনেস। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।